হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের উপর নতুন একটি লেকচার শুরু করব। এটা এইচএসসি এবং এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এইচএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে কমপক্ষে 2টি করে সৃজনশীল প্রশ্ন আসে এবং অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আসে। তোমাদের সাথে থাকছি আমি তাইব বিন আলম তাসিম। চলো তাহলে আমরা পড়া শুরু করি। প্রথমেই আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো হয়তো তোমরা নবম দশম শ্রেণীতে জেনে আসতে পারো। প্রথমে আমরা জানবো পরমাণু কি। পরমাণু হলো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সকল গুণাগুণ বিদ্যমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তাহলে চলো আমরা সংজ্ঞাটা লিখে দিই। যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলের সকল গুণাগুণ বিদ্যমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তাকে পরমাণু বলে। চলো এখন আমরা একটা পরমাণুর স্ট্রাকচার দেখে নিই। আমরা এই জিনিসটাকে একটা পরমাণুর কক্ষপথ বিবেচনা করি, আর এই অংশটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আমরা জানি থাকে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন, পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন, দুইটা নিউট্রন। আর এই বাইরের অংশে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এগুলো কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পাবে যে নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে এবং বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে তার বাইরে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। এগুলো পরিচয় লিখি। ইলেকট্রন, এটা হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন। আর এটা হলো স্ট্রাকচার অফ অ্যাটম। এখন আমরা পরমাণুর গঠন ও তার মূল কণিকা সম্পর্কে পড়ব।
গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণুর গঠন সম্পর্কে মতবাদ দেন। তিনি বলেছিলেন যে পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, কিন্তু আহ, এই কণাগুলোকে কখনোই ভাঙা যাবে না। তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটমস, যার অর্থ হচ্ছে অভঙ্গুর। কিন্তু তিনি বলেছিলেন যে পরমাণুর আকার এতই ক্ষুদ্র যে একে যদি আমরা ভাঙতে থাকলে একসময় এটি বিলীন হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটি কখনোই সম্ভব না। এবং তার পরবর্তীতে বিজ্ঞানী ডাল্টন মত প্রকাশ করেন যে পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাকে আর ভাঙা যায় না। অর্থাৎ পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা পেয়ে থাকি। চলো আমরা মতবাদটা লিখে দেই। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম মত প্রকাশ করেন যে পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তিনি এর নাম দেন অ্যাটমস। যার অর্থ অভঙ্গুর। পরবর্তীতে বিজ্ঞানী ডাল্টন মত প্রকাশ করেন যে পরমাণুকে ভাঙা যায়। এবং একে ভাঙলে আমরা অতি ক্ষুদ্র কণিকা পেয়ে থাকি। এখন আমরা মূল কণিকা সম্পর্কে একটু আলোচনা করি। কোনো একটি মৌলিক পদার্থ যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত হয় তাকে বলা হয় মূল কণিকা। অর্থাৎ আমরা যে এখানে এই যে অতি ক্ষুদ্র কণিকার কথা বলা হয়েছে, সেই অতি ক্ষুদ্র কণিকাগুলোই হচ্ছে মূল কণিকা। মূল কণিকা বা মৌলিক কণিকা, মৌলিক কণিকা যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে
পরমাণু গঠিত হয়? তাকে মৌলিক কণিকা বলে। মৌলিক কণিকা বা মূল কণিকা। এখন আমরা মৌলিক কণিকা বা মূল কণিকার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মৌলিক কণিকাকে টোটাল তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে স্থায়ী মূল কণিকা। 2 অস্থায়ী মূল কণিকা। 3 নম্বর হলো কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যেটা আমরা প্রথমে একটা মলের স্ট্রাকচার দেখিয়েছিলাম, ওখানে আমরা দেখিয়েছিলাম যে একটা পরমাণুর ভিতরে থাকে অর্থাৎ নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন। এর জন্য স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টি: ইলেকট্রন, তারপর প্রোটন, 3 নম্বর হলো নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকাগুলো সাধারণত কোনো পরমাণু যখন তেজস্ক্রিয় রশ্মি তৈরি করে অর্থাৎ উত্তেজিত অবস্থায় সাধারণত অস্থায়ী মূল কণিকাগুলো তৈরি হয়। অস্থায়ী মূল কণিকার উদাহরণগুলো আমরা লিখি: নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্যাভিট্রন ইত্যাদি। আর কম্পোজিট কণিকা হচ্ছে 2টি: আলফা কণা এবং ডিউটেরন কণা। আলফা কণা এবং ডিউটেরন কণা।
আমরা এখন স্থায়ী মূল কণিকা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। স্থায়ী মূল কণিকা হলো যে কতগুলো মূল কণিকা আছে, যে কণিকাগুলো সর্বদা বিভিন্ন মৌলের পরমাণুতে সবসময় বিদ্যমান থাকে, তাকে স্থায়ী মূল কণিকা বলে। অর্থাৎ স্থায়ী মূল কণিকা হলো যে সকল মূল কণিকা বিভিন্ন মৌলের পরমাণুতে সর্বদা উপস্থিত থাকে। তাকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকার উদাহরণ হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং নিউট্রন। এখানে বিভিন্ন স্থায়ী মূল কণিকার একটা সামারি দিয়েছি। দেখো, আমাদের স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে ইলেকট্রনের প্রতীক আমরা এখানে দুই ভাবেই প্রকাশ করা হয়, এই যে এভাবে একভাবে অথবা শুধু ই দ্বারা। আর প্রোটনকে 1 1 p অথবা শুধুমাত্র p দ্বারা, এবং নিউট্রনকে 1 0 নিউট্রন বাই n দ্বারা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে 0 - 1 e বা 1 1 p বা 1 0 n এগুলোর মানে কি। এগুলো দ্বারা আমরা সাধারণত আমরা সামনে যখন একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখবো, তখন তোমরা এই ব্যাপারটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এখন আমি একটা স্বাভাবিক একটা ধারণা দেই। এখানে এই উপরে যে সংখ্যাটা থাকবে এটা দ্বারা মূলত এই যে প্রতীক দিয়ে যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের আপেক্ষিক ভর নির্দেশ করবে। এখানে 0 এটা দ্বারা ভর নির্দেশ করে। আর হচ্ছে এই যে নিচের অংশটা, অর্থাৎ এই যে -1 প্রতীকের নিচে যেটা আছে এটা দ্বারা চার্জ নির্দেশ করে। এবং পরমাণুর ক্ষেত্রে এই অংশতে আমরা দেখবো যে এই অংশ দ্বারা মূলত পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইন্ডিকেট করে। এখানে এই যে প্রোটনের ক্ষেত্রে এই উপরের অংশটা প্রোটনের আপেক্ষিক ভর বা ভর সূত্র লিখি ভর, এবং এই নিচের অংশ, নিচে যে 1 এটা দ্বারা হচ্ছে আপেক্ষিক চার্জ। এটা কিভাবে হয়েছে এটা একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে ভর, ভর কেজিতে দেয়া আছে। কেজিতে আমরা সবগুলো এখানে যতগুলো আছে সবগুলোকেই আমরা এসআই ইউনিটে প্রকাশ করছি। এখানে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 এত কেজি। দেখো, আমরা কিন্তু এখানে বলেছিলাম যে ইলেকট্রনের যে আপেক্ষিক ভর এটা শূন্য। এখানে 9.11 ইন্টু 10⁻31 এটা কিন্তু শূন্যের অনেক কাছাকাছি। তো সুতরাং আমরা এটাকে আপাতভাবে এটার ভর আমরা শূন্য ধরতে পারি। এজন্য আমরা এখানে ইলেকট্রনের যে প্রতীকটা লিখেছি সেখানে আমরা এখানে শূন্য দিয়েছি এই যে ভরের জায়গায়। তারপর দেখো, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি, এবং নিউট্রনের ভর
675 ইন্টু 10⁻⁻27 কেজি। এখন আমরা যদি নিউটনের সাপেক্ষে প্রোটনের ভর হিসাব করি, তাহলে কিন্তু ওয়ান ওয়ান হয় সেটা রেজাল্ট। কারণ দেখো দুইটা ভর কিন্তু অলমোস্ট সেম, কারণ এটা হচ্ছে 1.673 আর এটা হচ্ছে 1.675, অলমোস্ট সেম বলা চলে। এজন্য প্রোটনের আপেক্ষিক ভর, অর্থাৎ নিউট্রনের সাপেক্ষে প্রোটনের ভর এখানে কিন্তু ওয়ান হয়েছে। আর হচ্ছে যে নিউট্রনের আপেক্ষিক ভর প্রোটনের সাপেক্ষে ওয়ান। আর এখন দেখো এটা হচ্ছে চার্জ। ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কারণ এসআই ইউনিটে চার্জের একক হচ্ছে কুলম। আর এটা হচ্ছে সিজিএস এককে, এই যে এটা এটা হচ্ছে সিজিএস এককে। সিজিএস এককে, সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে এর মান হচ্ছে -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। ইএসইউ মিনস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ দুইজনের চার্জই কিন্তু সেম, তোমরা দেখো দুইটাই কিন্তু 1.6 ইন্টু 10⁻⁻19। তো এটা হচ্ছে মাইনাস আর এটা চার্জ হচ্ছে পজিটিভ। কারণ আমরা তো পরমাণুর স্ট্রাকচারে দেখেই আসছি যে ইলেকট্রনটা পরমাণুর কক্ষপথের বাইরে কক্ষপথে অবস্থান করে, অর্থাৎ চার্জ নেগেটিভ। এবং প্রোটনটা যেহেতু নিউক্লিয়াসে অবস্থান করে, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। আর নিউট্রন তো দেখেছি চার্জ নিরপেক্ষ, এজন্য চার্জ হচ্ছে জিরো। আর এর যে আপেক্ষিক চার্জ, এখন চলো আপেক্ষিক চার্জের ব্যাপারটা আমরা আলোচনা করি। আপেক্ষিক চার্জ হচ্ছে আমরা এখানে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের চার্জ আমরা কাউন্ট করেছি। এখানে আমরা যেভাবে আপেক্ষিক ভরটা হিসাব করেছিলাম, ঠিক সেভাবেই আমরা এখানে আপেক্ষিক চার্জটা হিসাব করবো। এখন দেখো আমরা যদি প্রোটনের চার্জকে যদি আমরা ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করি, ভাগ করলে কিন্তু রেজাল্ট -1 হয়। সেক্ষেত্রে ইলেকট্রনের এই যে চার্জের এখানে চার্জ হয়েছে -1, এবার প্রোটনের চার্জ ইলেকট্রনের সাপেক্ষে, সরি প্রোটনের চার্জ প্রোটনের সাপেক্ষে কিন্তু +1 হয়। মানে এই যে এই সংখ্যা, এই যে +1.6 ইন্টু 10⁻⁻19, এটাকে যদি তুমি আবার +1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু রেজাল্ট অন হবে। আর নিউটনের চার্জ যেহেতু শূন্য, আপেক্ষিক চার্জ শূন্য নিউটনের, এজন্য নিউটনের এই যে চার্জের এখানে আমরা জিরো লিখেছি। আর ইলেকট্রনের অবস্থান তো কক্ষপথে আমরা সবাই জানি। আর প্রোটন আর নিউটন তো একসাথে থাকে নিউক্লিয়াসের ভিতরে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা ইলেকট্রন সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানবো। 1897 সালে বিজ্ঞানী জোসেফ জন থমসন, অথবা জে জে থমসন, সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। তিনি ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রন অস্তিত্ব প্রমাণ করেন। তিনি প্রমাণ করেন যে ক্যাথোড রশ্মি হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ, এবং ক্যাথোড রশ্মি হচ্ছে অনেকগুলো নেগেটিভ চার্জ দ্বারা গঠিত রশ্মি। সুতরাং আমরা বলতে পারি যে ইলেকট্রন অবশ্যই নেগেটিভ চার্জ সম্পন্ন। তাহলে চলো তার মতবাদটা আমরা লিখে দিই। 1897 সালে স্যার জোসেফ জন থমসন, এটাকে আমরা সংক্ষেপে জে জে থমসন লিখি, জে জে থমসন, ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেন। তিনি মতবাদ পোষণ করেন যে তিনি মতবাদ দেন যে
ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ মাত্রা। আর ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাই ইলেকট্রনও ঋণাত্মক আধানযুক্ত একটি মৌলিক কণা। এখন আমরা যদি একটা পরমাণু কল্পনা করি এবং এটাকে যদি আমরা নিউক্লিয়াস কল্পনা করি, তাহলে এর বাইরের কক্ষপথে বিদ্যমান ঋণাত্মক আধানযুক্ত যে কণা এই কক্ষপথে প্রদক্ষিণ করে, এটাই হচ্ছে ইলেকট্রন। এখন আমরা আলোচনা করব প্রোটন নিয়ে। বিজ্ঞানী গোল্ডস্টিন সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করেন। এরপর বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সময় নির্ণয় করেন যে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জের আধার রয়েছে। তিনি তার ওই পরীক্ষাতে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন। আমরা সামনে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানবো, কিন্তু তার নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি যে নিউট্রন এবং প্রোটন থাকে। তিনি যেহেতু বলেছিলেন যে নিউক্লিয়াসের ভিতরে অবশ্যই ধনাত্মক আধানযুক্ত কোনো বস্তু বিদ্যমান আছে, তাহলে নিউট্রন যেহেতু চার্জ নিরপেক্ষ, তাহলে নিউক্লিয়াসের ভিতরে বিদ্যমান ধনাত্মক চার্জযুক্ত কণাই হচ্ছে প্রোটন। বিজ্ঞানী গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেন। এরপর বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জের আধার রয়েছে।
তিনি এর নাম দেন নিউক্লিয়াস। এর নাম দেন নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে বিদ্যমান ধনাত্মক চার্জযুক্ত কণায় প্রোটন। নিউক্লিয়াসে বিদ্যমান ধনাত্মক চার্জযুক্ত কণায় প্রোটন। প্রোটনের চিত্রটা আর দেখালাম না, কারণ আমরা যখন প্রথমে একটা পরমাণু স্ট্রাকচার দেখেছিলাম ওখানে দেখেছিলাম যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। এরপর হলো নিউট্রন। 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক সর্বপ্রথম নিউট্রন সম্পর্কে ধারণা দেন এবং ইনি সিদ্ধান্ত নেন যে হাইড্রোজেন অন ব্যতীত, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ব্যতীত অন্য সকল পরমাণুর অভ্যন্তরে নিউট্রন বিদ্যমান থাকে। 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক, 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক সর্বপ্রথম নিউট্রন সম্পর্কে ধারণা দেন। তিনি সিদ্ধান্তে উপনীত হন যে হাইড্রোজেন অন ব্যতীত সকল মৌলে নিউট্রন বিদ্যমান থাকে। যখন আমরা হাইড্রোজেন ওয়ান পরমাণুর চিত্রটা আঁকি তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবে। হাইড্রোজেন ওয়ানের ক্ষেত্রে তোমার, আমরা জানি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? এক। অর্থাৎ এটাতে একটা প্রোটন এবং হচ্ছে একটা ইলেকট্রন থাকবে। হাইড্রোজেন ওয়ানের ক্ষেত্রে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, আমরা প্রোটনটা না দিলাম কিন্তু ইলেকট্রনটা দিই, এখানে একটা ইলেকট্রন থাকবে। আর এই যে ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে একটা প্রোটন। হাইড্রোজেন ওয়ান। হাইড্রোজেন ওয়ানের ক্ষেত্রে আমরা ওয়ান প্রোটন ওয়ান প্রোটন ওয়ান ইলেকট্রন
যেহেতু এর প্রোটন বা পারমাণবিক সংখ্যা এক, এজন্য আমরা একে হাইড্রোজেন ওয়ান বলেছি। আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তো সেম থাকে, তাহলে একটা প্রোটন থাকলে একটা ইলেকট্রন থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো নিউট্রন নেই। এজন্যই বলা হয়েছে যে হাইড্রোজেন অন ব্যতীত বাকি সকল মৌলে নিউট্রন বিদ্যমান থাকবে। অস্থায়ী মূল কণিকা হলো যে পরমাণুতে বিদ্যমান কতগুলো মূল কণিকা আছে যেগুলো খুব অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে। আমি বলেছিলাম যে সাধারণত যে তেজস্ক্রিয় অবস্থা আছে তেজস্ক্রিয় অবস্থায় বিদ্যমান থাকে। তোমরা যখন আহ পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়টি পড়বে, তখন তোমরা ওইখানে দেখতে পাবে যে তেজস্ক্রিয়তা বলে তোমাদের একটা টপিক আছে। ওখানে আহ আলফা কণা বিটা কণা এগুলা নিঃসরণ হলে আমরা যে আগে দেখিয়েছিলাম যে অস্থায়ী মূলকণিকার ভিতরে যে অ্যান্টিনো, তারপর হচ্ছে পজিট্রন, এই যে এরকম বিভিন্ন ধরনের মূলকণিকা, আলফা কণা, তারপর হচ্ছে বিটা কণা, এগুলো নির্গত হওয়ার সাথে সাথে মানে অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে এই সমস্ত অস্থায়ী মূলকণিকা গুলো দেখা যায়। সুতরাং অস্থায়ী মূলকণিকা হলো কোনো মৌলের পরমাণুতে, কোনো মৌলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য, অস্থায়ীভাবে কিছু কণা বিদ্যমান থাকে। একে অস্থায়ী মূলকণিকা বলে। আর এর উদাহরণ হলো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্র্যাভিট্রন ইত্যাদি। ইত্যাদি। এরপর হলো কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা ছাড়াও পরমাণুতে কিছু ভারী মূল কণিকা থাকে, এগুলোকে বলা হয় কম্পোজিট কণিকা। তা স্থায়ী এবং অস্থায়ী। মূল কণিকা ব্যতীত
পরমাণুতে কিছু ভারী কণিকা থাকে। এদের কম্পোজিট কণিকা বলে। আর এদের উদাহরণ হলো আলফা কণা এবং ডিউটেরিয়াম কণা। ডিউটেরন আর এন কণা। এখন আমরা পড়বো একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করা হয়। চলো, নিম্নোক্ত ভাবে পরমাণুকে প্রকাশ করা যায়। নিম্নোক্ত ভাবে প্রকাশ করা হয়। দেখো, একটা পরমাণুকে প্রকাশ করা হয় এ, জেড, এক্স এবং হচ্ছে প্লাস মাইনাস এম, এখানে হচ্ছে এম। এখানে কোনটাকে কি বলা হয় সেটা আমরা একটু লিখি। এখানে এ দ্বারা পরমাণুর ভরকে নির্দেশ করে। এ ইজ ইকুয়াল টু পরমাণুর ভর। আর এক্স দ্বারা হচ্ছে পরমাণু, অণু বা পরমাণু, মৌল বা আয়নের প্রতীক। পরমাণু, মৌল বা আয়ন এর প্রতীক। জেড দ্বারা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। অর্থাৎ যে পরমাণু, মৌল বা আয়নটাকে আমরা প্রকাশ করব এক্স দ্বারা, সেটার প্রোটন বা পারমাণবিক সংখ্যা। প্রোটন বা পারমাণবিক সংখ্যা। আর প্লাস মাইনাস এম দ্বারা ক্যাটায়ন বা অ্যানায়ন নির্দেশ করে, অর্থাৎ চার্জ নির্দেশ করে। এম দ্বারা আধান বা চার্জ। আর এন দ্বারা নির্দেশ করে অনুস্থিত পরমাণুর সংখ্যা। অনুস্থিত পরমাণু, পরমাণুর সংখ্যা। এখানে এই যে এন ইজুগাল টু অনুষ্ঠিত পরমাণুর সংখ্যা, এটা দ্বারা আমরা বুঝে গেছি, মনে করো যে এই যে অক্সিজেন, অক্সিজেন একটা অণু।
এখানে এই যে টু, এই টু দ্বারা বোঝাইছে দুইটি পরমাণু, অর্থাৎ অক্সিজেন অণুর ভিতর দুইটি পরমাণু। চলো এখন আমরা এই কনসেপ্টের উপর বেস করে কয়েকটা এক্সাম্পল দেখি। এখানে দেখো, এখানে এই এক্সাম্পলটা দেখি। এখানে হচ্ছে 2311 সোডিয়াম প্লাস। এখানে আমরা যে আগের স্লাইডে দেখিয়েছিলাম, এই যে উপরের অংশটা তারা কি ইন্ডিকেট করে? উপরের অংশটা হচ্ছে আমাদের এই যে এখানে যে মৌল, পরমাণু বা আয়ন, এর ভর সংখ্যা নির্দেশ করে। ভর সংখ্যা, ভর ভর নির্দেশ করে। এবং হচ্ছে যে এই নিচের অংশ নিচের অংশ এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করেছিলাম। জেড দ্বারা আমাদের কি ইন্ডিকেট করে? এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। প্রোটন, প্রোটন। এবং এই অংশটা দ্বারা তো পরমাণু বা আয়নের প্রতীক নির্দেশ করে, এবং হচ্ছে এটা দ্বারা, এটাকে আমরা আগের স্লাইডে প্লাস মাইনাস এম দ্বারা নির্দেশ করছিলাম, এটা দ্বারা হচ্ছে চার্জ বা আধান নির্দেশ করে। তাহলে আমরা এই এক্সাম্পলটা অ্যান্সার লিখি এটার। এখানে ভর সংখ্যা এ হচ্ছে 23, সংক্ষেপে লিখি। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করেছিলাম, জেড অথবা পি, যেটা দ্বারা প্রকাশ করো, কিন্তু সাধারণত বইতে জেড দ্বারা প্রকাশ করা হয়। এর প্রোটন সংখ্যা কত? 11। ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাকে কিন্তু আমরা ই দ্বারা প্রকাশ করেছিলাম। এখন দেখো, সাধারণত কিন্তু একটা পরমাণুর ক্ষেত্রে যে কয়টি প্রোটন থাকে সে কয়টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু এখানে কিন্তু +1 চার্জ আছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তার মানে ইলেকট্রন সংখ্যা হবে আমাদের প্রোটন সংখ্যা 11 বিয়োগ যে চার্জ +1 আছে 1, তাহলে ইলেকট্রন কত হবে? ইলেকট্রন হবে 10টি। এবং আমাদের যে চার্জ বা আধান, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করেছিলাম, এম এর মান কিন্তু এখানে 1। এই প্রশ্নগুলো সাধারণত এমসিকিউ তে দেখা যায় বেশি, কিন্তু এখানে এত কিছু তোমাদের আসবে না। তোমাদের এমসিকিউ তে সর্বোচ্চ আসবে ভর সংখ্যা নির্ণয়ের জিনিসটা, এই যে ভর সংখ্যা নির্ণয় অথবা প্রোটন সংখ্যা নির্ণয়। আর সব থেকে বেশি আসে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। মনে করো যে তোমাদের উম, একটা একটা এক্সাম্পল দিয়ে দিল, মনে করো যে এরকম একটা এক্সাম্পল দিয়ে দিল যে এটিতে কতটি প্রোটন আছে বা কতটি ইলেকট্রন আছে, এরকম। আহ, এবং অপশনে বিভিন্ন সংখ্যা দেওয়া থাকলো যে 20টি বা 22টি এরকম। চলো এখন আমরা এটা সলভ করি। এখানে আমাদের ভর সংখ্যা কত? এই যে উপরে দেওয়া আছে যেহেতু 40, তাহলে আমার ভর সংখ্যা হবে 40। আর প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা জেড দ্বারা প্রকাশ করি, প্রোটন সংখ্যা হচ্ছে 20। এবং এখন আমরা দেখো, এখানে কিন্তু ক্যালসিয়ামের কিন্তু কোনো, এটা কোনো আয়ন না, এটা হচ্ছে একটা মৌল, অর্থাৎ এখানে কোনো চার্জ নেই। আগেরটাতে কিন্তু চার্জ ছিল, এখানে কোনো চার্জ নেই। তাহলে এখান থেকে এখানে আমার যে কয়টি প্রোটন আছে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ আমাদের ইলেকট্রন সংখ্যাও 20টি হবে। আর এখানে তো কোনো চার্জ নাই। এরপর হচ্ছে পরবর্তীটা, এটা সলভ করি। এখানে দেখো, এখানে ভর সংখ্যা এ বা অ্যাটমিক মাস, এই ভর সংখ্যা হচ্ছে 4। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, দেখো প্রোটন সংখ্যা এখানে জেড দ্বারা ইন্ডিকেট করা আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 2। আর দেখো, এখানে এখন আমরা ইলেকট্রন সংখ্যাটা বের করি। তোমরা এখন ভিডিওটা পজ করে চিন্তা করো যে এখানে ইলেকট্রন সংখ্যা কত হতে পারে। এখানে দেখো, এখানে প্রোটন সংখ্যা যেহেতু 2, এবং আমরা এখানে কিন্তু দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছি, অর্থাৎ 2 প্লাস হয়েছে চার্জ। এই জন্য আমাদের ইলেকট্রন সংখ্যার মান হবে প্রোটন সংখ্যা 2 বিয়োগ আমাদের চার্জ হচ্ছে 2, তাহলে এর মান হবে 0, ইলেকট্রন হবে 0টা। আর আমাদের যে চার্জের মান, এটা সাধারণত পরীক্ষাতে আসে না,
যে চার্জের মান কত এরকমই নির্ণয় করতে পারে না, কারণ এটা সহজেই পারা যায়, কারণ হচ্ছে এখানে প্রতীকে দেয়াই থাকে যে +2 চার্জ। এখানে চার্জের মান হচ্ছে 2। এই 3টা প্রশ্ন তোমাদের জন্য বাইরের কাজ থাকলো, তোমরা এটা বাসায় বসে সলভ করবে। এইচডব্লিউ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে পারো, চাইলে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।